কেন, কিসের জন্য? আমরা তো হাড়ি নিয়ে যাবো। প্রথমে তো বলি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার প্রতি আমার এতটুকু সহানুভূতি এখন আর নেই। প্রথম একটু কষ্ট হচ্ছিল, কারণ সিপিএমের 34 বছরের অত্যাচার থেকে তিনি আমাদের বাঁচিয়েছিলেন। এটা একটা যেমন ঠিক, সেরকম করে 15 বছর পরে মানুষ যখন তাকে আর চাইছে না, তিনি কিন্তু ছাড়তে চাইছেন না তার চেয়ার। এখান থেকেই তার প্রতি যত সম্মান ছিল সব কিন্তু মুছেই গেল। প্রচুর কষ্ট হচ্ছিল তাকে দেখে, যে তিনি এত ভোটে নিজের কেন্দ্রেই হারলেন। মানে তিনি বাংলার উন্নয়ন করতে গিয়ে নিজের কেন্দ্রেরই উন্নয়ন করেননি, বাংলার যে কি উন্নয়ন করেছেন সে ভগবানই জানে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো আজকে এই মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারার পরে তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলছেন আমি রেজিগনেশন দেবো না। মানে তিনি হারেননি, এখনো তিনি মেনে নিতে পারছেন না। ঔদ্ধত্য আর অহংকার কোন পর্যায়ে গেলে মানুষের যে ভোটদান সেটাকে অস্বীকার করছেন মুখ্যমন্ত্রী, নির্বাচনটাকে অস্বীকার করছেন, সংবিধান বিরোধী কথা বলছেন। মানে কি পরিমাণ ঔদ্ধত্য এনাদের। এনার যে ভাইপো অভিষেক ব্যানার্জি, নাম নিয়েই বলছি, তার ঔদ্ধত্য এমন পজিশনে গেছে যে আরামবাগের গাড়ির ওপর থেকে বলেছিলেন মমতা ব্যানার্জি দয়ালু হলে তো কি হয়েছে, 4 তারিখের পরে কিন্তু আরামবাগের কাঠি আমাদের হাতেই থাকবে। মানে ওনারা কোন পজিশনের দালাল, চামার, এইগুলো হচ্ছে এনাদের প্রতি যায়। এই ভাষাগুলোই ওনাদের শোনা উচিত। ওনারা এই অভিষেক ব্যানার্জির জন্যই হারলেন। পুরো তৃণমূল দলটা আজকে অভিষেক ব্যানার্জির জন্য রসাতলে ডুবে গেল, কারণ তার উদ্ধত্ত অহংকার, চুরি জোচ্চুরি বাটপাড়ি সন্ত্রাস এইসবের জন্যই আজকে তৃণমূল দলটা শেষ হতে বসেছে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ঠিক আছে, মাননীয়ার কথা যদি আমি মেনেই নিই, এটা জোর করে মুখ্যমন্ত্রীর পদটাকে কেড়ে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীকে জোর করে ভবানীপুরে হারানো হয়েছে। যদি জোর করে হারানো হয় তাহলে 1, 2, 1,500, 2,000 ভোটে, 15,000 ভোটে আপনি হেরেছেন মাননীয়া। এটা মাথায় রাখুন, কোনো মানুষ আপনাকে ভোট দেয়নি। কি ধরনের আপনার মানসিকতা এখন আমি বুঝতে পারছি না, যে আপনি কেন ওই চেয়ারটা আঁকড়ে বসে থাকতে চাইছেন। চুরি করা, পশ্চিমবঙ্গের মানুষের উপরে অত্যাচার করা, মিথ্যে কথা বলা, ছাত্র যুবকদের ভবিষ্যৎ নষ্ট করা, এগুলো কি আরও বাকি আছে? মুসলিমদেরকে কি আরও কিছু দেওয়ার আছে? 6,000 কোটি টাকা দিয়েছ, হিন্দুরা কি ছেড়ে দেবে নাকি? তোমাদের তৃণমূলেরই হিন্দুরা ভোট দিয়েছে অর্ধেক লোক। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। তুমি কখনোই রাস্তার লোক ছিলে না। এটা যদি কোনো একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করা হয়, সেও বলবে এটা মিথ্যা কথা। তুমি ছিলে নবান্নের 14 তলায়, যত রকমের সুযোগ সুবিধা, ঐশ্বর্য, আরাম সব তুমি ভোগ করেছো। তুমি গভর্নমেন্টের থেকে টাকা না নিলে কী হবে? গভর্নমেন্টের থেকে ঘুরিয়ে পেঁচিয়ে টাকা নিয়েছো। তুমি পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকার সব রকম সব সুযোগ সুবিধা নিয়েছো। কোন সুবিধাটা তুমি নাওনি? নবান্নের 14 তলায় থেকে তুমি তো সব কিছুর কন্ট্রোল নিয়েছো। অভিষেক ব্যানার্জিকে তার বেঁচে থাকার দিশা দেখিয়ে দিয়েছো, কি করে কয়লা চুরি করতে হয়, কি করে বালি চুরি করতে হয়। এখন আর কার বিরুদ্ধে রাস্তায় নামবে? আমার তো মনে হয় না তোমার আর রাস্তায় থাকা উচিত হবে। তুমি ঘরে ঢুকে যাও। তুমি যদি জিততে তখন তুমি রাস্তায় নেমে প্রতিবাদ করতে। তোমাকে তো ভবানীপুরের মানুষ টোটালি ভোট দেয়নি, তুমি কি করে জিতবে? তোমার জেতা অসম্ভব ছিল ভবানীপুরে, কারণ তুমি বলেছিলে ভবানীপুরে নাকি তোমার জন্ম, তোমার সেখানটায় সব কিছুই। আবার কখন বলেছো বোলপুরে জন্ম। মিথ্যা কথা, জন্ম নিয়েও মিথ্যা কথা কেউ বলে, সেটাই ভেবে মানুষ ভোট দেয়নি। তাহলে আর কি নিয়ে মিথ্যা কথা বলতে পারে? Earlier I was in the chair, so I have digested all the atrocities of BJP. But now I am free bird, so I can go anywhere, I can fight anywhere. So I'll be on the street. মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে তিনি এতটাই শক খেয়েছেন যে তিনি নিজেকে ফ্রি বার্ড বলছেন। মানে তিনি উন্মুক্ত পাখি। এই এমন একজন পাখি যে পাখি মুক্ত অবস্থাতে বন্দী হয়ে গেল ঘরের ভেতরে। ভবানীপুরের মানুষ তাকে ঘরে ঢুকিয়ে দিল। আগে তো নন্দীগ্রামের মানুষ লাথি মেরেছিল, এবারে ভবানীপুরের মানুষ কালীঘাটের বাড়িতেই ঢুকিয়ে দিল। একজন মুখ্যমন্ত্রী, তিনি নিজেকে যতটাই সাধারণ দেখানোর ইচ্ছা প্রকাশ করুন না কেন, কিন্তু তিনি যে একজন অসাধারণ মহিলা সেটা আমরা ভালো করেই বুঝে গেছি। উনি নাকি ফ্রি বার্ড। এতদিন তিনি কি ছিলেন, কোথায় বাঁধা হয়েছিলেন? সব কিছুর একটা লিমিট আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নো লিমিটের কথা বলেন, সেই ঔদ্ধত্য অহংকার কোথায় গেল? সব কিছু ঔদ্ধত্য দেখিয়ে, হ্যাঁ এটা আমি করে দেবো, প্রত্যেকটা মানুষ যারা দাঙ্গা করে মরবে তাদের ঘরের লোককে টাকা দিতে, 10 লক্ষ টাকা একটা করে চাকরি, সেগুলো তো আর দিতে পারবে না। সেগুলো সরকারের টাকা ধ্বংস করা ছাড়া আর কিছুই ছিল না। সাধারণ মানুষ যারা যারা
সত্যিকারে পড়াশোনা করে বেকার আছে তাদের চাকরি দাও। এই যারা দাঙ্গা করে মরছে তাদের চাকরি দিয়ে কি লাভ হবে, কি লাভ? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না। তো ওই জন্যই তো আজকে হেরে গেলে। বিজেপির সাথে যদি লড়াইটা করতে, বিজেপির উন্নয়নের সাথে যদি তুমি আরো বেশি উন্নয়ন করতে, তাহলে হয়তো তোমরা জিতে যেতে। কিন্তু তোমরা তো হেরে গেলে, এই হারাটা নিতে পারছো না। তোমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, কিন্তু দেখো ভোটে তো বিজেপি দাঁড়িয়েছিল। ভোটে তো আর ইলেকশন কমিশন দাঁড়ায়নি, ভোটে বিজেপি দাঁড়িয়েছিল। তাই তুমি বিজেপির বিরুদ্ধে না লড়ে তুমি ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়তে গেছো। কি লাভ হলো? শেষে নিজেই ঘর ঢুকে গেলে। আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যদি জ্ঞানেশ কুমার মহাশয় তিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেন, তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাসে, পশ্চিমবঙ্গের পারিবারিক ইতিহাসে, পশ্চিমবঙ্গের বংশ পরম্পরার ইতিহাসে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শ্রীমতী লিখে যাচ্ছেন, কিন্তু স্বামীর দেখা নাই রে, স্বামীর দেখা নাই। এটাই হচ্ছে প্রবলেম। তো উনি তো যদি কালো ইতিহাস তৈরি করেন, আপনি তো কালো জীবন কাহিনী তৈরি করেছেন। আপনার জীবন কাহিনী নিয়ে সোনালী গুহের মুখে এক কথা শুনতে পাই, দীপক ঘোষ বইতে লিখে গেছেন। আপনি কোন ধরনের মহিলা, আপনার চরিত্রগত কতটা দোষ আছে, সব কিছুই কিন্তু দীপক ঘোষ লিখে গেছেন। তাই আমাদেরকে অন্তত বোঝাতে এসো না কি কালো ইতিহাস কোনটা। তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।